সুপ্রিয় শিক্ষার্থীরা, dear students, today I want to talk about the simple harmonic motion which will be delivered to you both Bengali and English. At first I will talk about in English, then I will explain it in Bengali. At first I will define the simple harmonic motion. What is simple harmonic motion? And then the wave, what is wave and its characteristics, and then the various types of waves, that is transverse wave and longitudinal waves, and then we will calculate the relation between the time period and the frequency, and then I will discuss the velocity, wavelength and the frequency, the relation of the sound velocity, frequency and wavelength, and the dependency of sound velocity. আমরা এখন দেখতেছি যে সিম্পল হারমোনিক মোশনটা কি, যে যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন একটি কণা যদি সরলরৈখিক হয়, গতিটা সরলরৈখিক হয় এবং এটার ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয়, এবং সর্বশেষ আরেকটা বৈশিষ্ট্য আছে যে এটা যদি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয় তাহলে সেটাকে বলা হয় simple harmonic motion. If the periodic particle, periodic motion, a particle of periodic motion whose will travel, whose motion will be linear, and the acceleration will be directly proportional to the displacement, and finally if it return, if suppose this is the equilibrium position, if it displace here and then throw it and then leave it, so it will come once again, so a particular direction, and that direction will be the equilibrium position, so it will be called simple harmonic motion. আমরা বলতেছি যে সিম্পল হারমোনিক মোশন হবে সেই বা সরল সন্ধিত স্পন্দন তাকেই বলা যাবে যা সরলরৈখিক হবে, যার গতি যেটা হলো যার ত্বরণ হবে সরণের সমানুপাতিক হবে, এবং যেটা সর্বদা একটা অবস্থান হবে যে সাম্য অবস্থানের দিকে সে আসতেই থাকবে, এখান থেকে এখানে সাম্য অবস্থানের দিকে আসবে, সেটাকে বলা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। আমরা সরল সন্ধিত স্পন্দনে যাওয়ার আগে সরল সিম্পল পেন্ডুলাম নিয়ে আমরা আলোচনা করব, এবং একটা স্প্রিংয়ের দোলনকাল নিয়েও কিন্তু আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা স্প্রিং, এখানে একটা ওজন বসানো হয়েছে, আমরা এফ দিছি, এফ ওজন, তাহলে আমরা এখানে কি পাবো, সেটা আমরা একটু আলোচনা করব। এফ প্রপোর্শনাল হলো এক্স, আমরা এখানে একটা মাইনাস আসে, সুতরাং এটাকে আমরা যদি একটা ধ্রুবক নেই, ধ্রুবক সমান ধ্রুবক, তাহলে মাইনাস এক্স, দ্যাট ইজ কে এক্স, আমরা ধ্রুবকটাকে কে বলছি, আমরা যদি এটা হয়, সুতরাং এখান থেকে আমরা এফ ইকুয়াল টু কি নিউটনের গতিসূত্র অনুসারে ভাঙছি, এফ ইকুয়াল টু এম এ কে এক্স, দ্যাট ইজ এ ইকুয়াল টু কে বাই এম এক্স। একে আবার ভাঙা যাচ্ছে যে আমরা সরণ বাই টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে হলো এইখান থেকে এখানে ছেড়ে দিলাম, তারপরে সে আবার এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে যে সময়টা নেয়। জাস্ট ইফ উই টেক দি পেন্ডুলাম from the equilibrium position from here to there, and then it leave it, then it will go through this way and then come
to this way. So the total time taken for one complete oscillation is called the t time period. আমরা এখান থেকে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এখান থেকে এখানে গেল, তারপর আবার এখানে ফিরে আসতে যে সময়টা নেয় সেটাকে আমরা টি স্কোয়ার বলতেছি, টি বলতেছি। তাহলে আমরা টি ইকুয়াল টু আমরা কি বললাম এখানে কে বাই এম এক্স, এক্স এক্স কাটা যায়, তাহলে 1/t² ইকুয়াল টু কে বাই এম। আমরা এইটুকু লিখতে পাচ্ছি। তো 1/t² সমান আমরা জানি ওমেগা স্কোয়ার, আমরা লিখতে পারি ম্যাথমেটিক্যালি এটা ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। আমরা ওমেগা সম্বন্ধে জানি এটা একটা কৌণিক বেগ, যদিও সব বইয়ে নেই। তাহলে ওমেগা সমান ইকুয়াল টু কৌণিক বেগ, ওমেগা সমান ইকুয়াল টু যদি হয় কে বাই এম, আমরা লিখতে পারি কে বাই এম তার রুট ওভার। আমরা জানি যে এইটা কে বাই এম তার রুট ওভার। আবার ওমেগার সমান আমরা লিখতে পারি, শুধু ওমেগার সমান লিখতে পারি 2π/, আমরা টি লিখতে পারি ওমেগার সমান, ওমেগা ইকুয়াল টু 2π/t, এটা লিখতে পারি। তাহলে এটি স্কোয়ার হয় ইকুয়াল টু কে বাই এম। আমরা এইটা লিখতে পারি, এইটা লিখতে পারি। তাহলে টি যদি আমরা এটা লিখতে পারি যে ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এত, তাহলে ওমেগা ইকুয়াল টু এত, ওমেগা ইকুয়াল টু 2π/t। আমরা ওমেগায় এটাকে ওমেগাই বলতেছি, শুধু ওমেগাই বলতেছি, এটা এটুকু আমরা 1/t² ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কী পেয়ে গেলাম এখানে ওমেগা ইকুয়াল টু কে বাই এম। তাহলে আবার ওমেগা ইকুয়াল টু 2π, ওমেগা ইকুয়াল টু আবার ওমেগা ইকুয়াল টু আমরা জানি 2π/t, ওমেগা ইকুয়াল টু 2π/t। সুতরাং আমরা কী লিখতে পারি এখান থেকে দুটো সমীকরণ থেকে 2π/ এই সমীকরণ, এটা ওমেগা এটা ওমেগা, তাহলে 2π/t ইকুয়াল টু কে বাই এম তার রুট। তাহলে আমরা টি সমান আমরা বের করতে চাই টি, তাহলে টি সমান আমরা কীভাবে বের করব যে টি ইকুয়াল টু হবে 1/, হ্যাঁ টি ইকুয়াল টু আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি যে টি ইকুয়াল টু 2π/m/k, হ্যাঁ টি ইকুয়াল টু 2π/k তার রুট ওভার। এই সমীকরণটা আমরা পাচ্ছি। আমরা যদি মনে করি যে এটার সাথে এটা গুণ করব, তাহলে কি হবে, এটার সাথে টোটালটাই গুণ করলাম, হ্যাঁ এটার সাথে টি ইন্টু কে বাই এম রুট ওভার ইকুয়াল টু 2π, তাহলে টি ইকুয়াল টু কী আমাদের দাঁড়ায় টি ইকুয়াল টু তাহলে 2π, তাহলে এটা বিপরীত হয়ে যায়, নিচে আসবে, নিচে এসে কে বাই m/k হয়, সেইটা আমরা লিখলাম। এখন আমরা যদি একটা ম্যাথমেটিক্স করতে চাই, যদি ওই এটার ভর যদি আমরা মনে করলাম যে 10 কেজি একটা ভর, 10 কেজি, আমরা স্প্রিং কনস্ট্যান্ট যদি আমরা এটা দিয়ে দিই 2500 বা অ্যাটসেট্রা, যদি স্প্রিং কনস্ট্যান্ট আমরা দিয়ে দিই, তাহলে আমরা এটা লিখতে পারবো, হ্যাঁ 2500 স্প্রিং কনস্ট্যান্ট নিউটন পার, আর হলো এটার মান আমরা জানি 2 × 3.14, এটা ক্যালকুলেশন করে যা হয় তাহলে টি এর মানটা হবে কত সেকেন্ড। আমরা এটা স্প্রিংয়ের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা আমরা দেখলাম, হ্যাঁ দোলনকালটা আমরা দেখলাম এটার ক্ষেত্রে। এখন যেটা তোমাদের বইয়ে বাংলাদেশের বইয়ে পরিষ্কার না, সেটা আমি ঠিক করে দিলাম। এখন আমরা এইটার এটা করব যে এইখানে এই যে দোলনকালটা, এটা দোলনকালটা কার উপর নির্ভরশীল? দোলনকালটা কয়েকটা জিনিসের উপর নির্ভরশীল। এখানে কৌণিক বিস্তার 4 ডিগ্রির ভিতরে হতে হবে, 4 ডিগ্রির বাইরে যাওয়া যাবে না। 4 ডিগ্রি কম হলেও কিছুটা চলে, কিন্তু 4 ডিগ্রির ভিতরে হতে হবে। এবং এটা সরল দোলক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। সরল দোলক দৈর্ঘ্য মানে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ সরল দোলক দৈর্ঘ্য।
সুতার দৈর্ঘ্য এটা, আর এখান থেকে এইটুকু হলো ববের ব্যাসার্ধ। তার মানে সরল দোলকের দৈর্ঘ্য হয় L = L + R। আমরা এটা আর হলো ববের ব্যাসার্ধ। আমরা এখান থেকে কি পাই? তাহলে দেখা যাচ্ছে যে এই 4 ডিগ্রি কৌণিক বিস্তারের ভিতরে হতে হয় এবং এটা সরল দোলকের দৈর্ঘ্যের উপরও নির্ভরশীল এবং অভিকর্ষজাত ত্বরণের উপরেও এটা নির্ভরশীল। আরেকটা হলো এটা নির্ভরশীল না কার, এই যে ববের ভরের উপর কখনো নির্ভরশীল না। আমরা এই 4টা সূত্র আমরা এখান থেকে করব। যারা ম্যাট্রিক স্টুডেন্ট আছো তাদের জন্য তোমাদের দেখে নাও কিভাবে আসে, যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো তারা দেখো কিভাবে এটা আসছে। আমরা এখানে জানি যে প্রত্যেকটা প্রথম সূত্র আমরা বললাম যে কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রির ভিতরে হয় তাহলে প্রত্যেকটি সরল দোলকের দোলনকাল সমান হবে, সঠিক হবে, সহজ কথা। দ্বিতীয় সূত্রটা হলো, আমরা দ্বিতীয় সূত্র বলতেছি যে এই সরল দোলকের দোলনকালটা হলো একটা নির্দিষ্ট জায়গায় হবে এবং কৌণিক বিস্তার 4 ডিগ্রির ভিতরেই হবে। তাহলে এই দোলনকালটা হবে দোলক দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হবে, দোলক দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক যদি নির্দিষ্ট জায়গায় হবে। আমাদের এখানে জি আছে, সেইটা জি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার মানে অভিকর্ষজাত ত্বরণ। দ্বিতীয়টা হলো তৃতীয় সমীকরণটা হচ্ছে যে এটা অভিকর্ষজাত ত্বরণের উপরও নির্ভরশীল, যে এটা কিন্তু অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল হলেও আমরা এখানে বলবো যে এইটা এই সরল দোলকের দোলনকালের মানটা যদি সরল দোলকের দৈর্ঘ্য একই রাখা হয় তখন তার দোলনকালটা এবং একই রাখা হলে এবং কৌণিক বিস্তারও 4 ডিগ্রির ভিতরে হতে হবে। তাহলে প্রত্যেকটা সরল দোলকের দোলনকাল তার অভিকর্ষজাত ত্বরণের বর্গমূলের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। আমরা এই দুটো সমীকরণকে যদি সমন্বয় করি তাহলে কি হয়? আমরা জানি যে এখানে এটা আর এটা গুণ করতে হয়, L/G তার √ওভার হয়। আমরা L/G তার √ওভার আমরা যদি এটা সমান লিখি, এখানে T = একটা ধ্রুবক লিখি L/G। আমরা এই ধ্রুবকটাকে আমরা পরীক্ষালব্ধ মান এক্সপেরিমেন্টাল ভ্যালু 2π লিখি, 2π L/G। কিছুক্ষণ আগে যেভাবে আসলো ঠিক সেইভাবে আমরা এইভাবে লিখলাম। তাহলে এইটা হয়ে গেল সরল দোলক তরকের সমীকরণ। Dear students, this is the time period of the simple pendulum, this time period, and L is the length of the simple pendulum. So it is direct proportional. The time period of the simple pendulum is proportional to the square root of the length of the simple pendulum, and the time period of the again the time period of the simple pendulum is the square inversely proportional to the square root of acceleration due to gravity. If we adjust these two equation, we will have T = this, and if T = if we put a constant here, so we will have this is the experimental value of that constant, so we will have this. If we take any value, suppose L is equal to 1 meter, so 2π 1/9.8 equal to this, so we will have a result in second. এখানে আমরা একটা ব্যাপারটা দেখি, এখানে T = 2π L/G তার √ওভার। তাহলে 2π L এর মান আমরা যদি এইটার একটা সরল দোলককে যদি এর ভিতরে নিয়ে যাই, ভূকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, ভূকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তাহলে জি এর মান কি হবে? 0 হবে। তার মানে এই টার্মটা আমরা কি পাবো? অসীম পাবো। তার মানে একটা সরল দোলককে যদি ভূকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাহলে তার মানটা কিন্তু অসীম হয়, এটা আমাকে মনে রাখতে হবে। আবার যদি একটা সরল দোলককে যদি গ্রীষ্মকালে চালনা করা হয়
যদি রাখা হয় সরল দোলক বা একটা ঘড়িকে যদি গ্রীষ্মকালে রাখা হয় তাহলে কিন্তু তার দৈর্ঘ্য বাড়লে তার দোলনকাল বাড়লে ঘড়িটা ধীরে চলে, আমরা জানি। আবার যদি এটার একটা অ্যাপ্লিকেশন আছে, এটার অ্যাপ্লিকেশন তো আমরা বলে দিলাম যে অভিকর্ষজাত ত্বরণের মান যেখানে বেশি সেখানে দোলনকাল কম হবে, দোলনকাল যেখানে কম সেখানে ঘড়ি কম হলে ঘড়ি দ্রুত চলবে। যেমন চাঁদে আমরা পৃথিবীর তুলনায় চাঁদে কি জিয়ের মান কম, সুতরাং সেখানে তার দোলক দৈর্ঘ্য দোলনকালটা হবে বেশি, সুতরাং ঘড়ি ধীরে চলবে। এটা আমাদের বাস্তব একটা উদাহরণ। আমরা এখন যেগুলো কঠিন তোমাদের বই সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যে শব্দের বেগ, আমরা যে এখান থেকে আমরা শব্দের বেগ নিলে আমরা এইভাবে নেব, তাহলে আমরা এখান থেকে এইটুকু এখান থেকে উঠছে কোনাটা ওঠে এখান থেকে এখানে গেল। আমরা এটাকে একটা তরঙ্গ বলা হয়। তরঙ্গ হলো কোনো একটা জড় বস্তু বা কণার সম্মিলিত আন্দোলন, হ্যাঁ, কোনো একটা কণার সম্মিলিত আন্দোলন, মানে এই কণাগুলি একই দেওয়া যাচ্ছে, ও এখানে আসছে, এইভাবে একে এইভাবে আগাচ্ছে, সম্মিলিত আন্দোলন, ভাইব্রেশন, হ্যাঁ। তাহলে আমরা এই তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করব। বৈশিষ্ট্যগুলো যে শব্দ একবার যান্ত্রিক তরঙ্গ, মানে সে একটা মাধ্যমে চলতে একটা মাধ্যমের দরকার হয়। যেমন যদি শব্দ একটা মাধ্যমের ভিতর, কঠিন মাধ্যমের ভিতর দিয়ে গেলে শব্দের বেগ বেশি হয়, হ্যাঁ, আমরা জানি। সেগুলো আমরা পরে আসব, যে এর শব্দ বা তরঙ্গ চলতে একটা মাধ্যমের দরকার হয়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, যে যখন শব্দ একটা মাধ্যমের ভিতর দিয়ে চলে একটা শক্তি নিয়ে চলে, হ্যাঁ, একটা তীব্রতা নিয়ে চলে। সেই তীব্রতাটা হলো বিস্তারের বর্গের সমানুপাতিক হবে। কীভাবে বিস্তারের বর্গের? যে বিস্তার আমরা বলতে কি বুঝি? আমরা বলি এইখানে এইটা হলো বিস্তার, এত বড়টা হলো বিস্তার, বর্গের সমানুপাতিক হবে। বিস্তার যদি দ্বিগুণ বাড়ায় তীব্রতা বা শক্তি 4 গুণ বাড়বে। এইভাবে এটা তরঙ্গের একটা বৈশিষ্ট্য আমরা দেখি। সব তরঙ্গের একটা নির্দিষ্ট, সব তরঙ্গেরই একটা বেগ থাকে, বা একটা মাধ্যমে এক মাধ্যমে বেগ থাকে। যেমন কঠিন মাধ্যমে লোহার ভিতর দিয়ে যদি শব্দ যায় তাহলে সেখানে তার বেগটা হলো 1221 মিটার পার সেকেন্ড হয় লোহার ভিতর দিয়ে গেলে। পানিতে গেলে পানির ভিতর 1440 বা 43 এই ধরনের 45 এত মিটার কাছাকাছি হয়। আর যদি বাতাসের ভিতর দিয়ে যায়, বাতাসের তাপমাত্রার উপরে নির্ভরশীল, এটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড, কিন্তু কোনো বইয়ে 330 আছে মিটার পার সেকেন্ড, এটাও লেখা যায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তার মানে শব্দের বেগ, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। আমরা একটু আলোচনা করব কেমন করে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে শব্দের বেগ বাড়ছে হলো 0.6 মিটার। Okay, so dear students, now we are going to discuss the characteristics of the wave. That is, sound is a mechanical wave. So it should have if it pass through in a media, so that should have need a media for propagating. Second, if the intensity E and the amplitude is A, so the relation between this is E, that is intensity is square of the amplitude. That is, if we increase the amplitude twice time, the energy will be 4 times. So we can write here. Every media should have a specific sound velocity. As for example, for iron it is 5 to 21 meter per second.
and for water it is about 1445 meter per second at 0 degree centigrade. In air the sound velocity is show 332 or 330 meter per second. So আমরা এখন চলে যাচ্ছি যে তরঙ্গের প্রকারভেদ। আমরা জানি যে তরঙ্গের প্রকারভেদটা, তরঙ্গ হলো দুই প্রকার, একটা হলো অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ, অনুদৈর্ঘ্য বা লঞ্জিটিউডিনাল ওয়েভ। আমরা ট্রান্সভার্স বা অনুপ্রস্থ তরঙ্গ হলো যখন জড়মাধ্যমের কণাগুলির দিক তরঙ্গ গতির দিকের সাথে সমকোণে চলে। তরঙ্গ গতি জড়মাধ্যমের কণাগুলোর দিক তরঙ্গ গতির দিকের সাথে সমকোণে চলে, হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ। আমরা আলো আসছে, তাপ আসছে, এগুলোকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি। যে ডিরেকশন অফ দি ওয়েভ অ্যান্ড the particle, if they are moved perpendicularly, that is called the transverse wave, and if it is longitudinal wave when if the particle is propagate with parallel to the direction of the direction of the sound. So if it is parallel, so it will be longitudinal wave. Now I am going to discuss about the relation between the frequency and the time period. Frequency কি আমরা জানবো যে প্রতিটি একটা বস্তুর কম্পন থাকে, নির্দিষ্ট কম্পন, সেই নির্দিষ্ট কম্পনটা তার কম্পাঙ্ক। হ্যাঁ, প্রতি সেকেন্ডে সে যতবার কম্পন দেয় সেটা তার কম্পাঙ্ক। তার ভাইব্রেশন পার সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। এবং এদের ভিতরে টাইম পিরিয়ডটা আমরা দেখলাম যে টাইম পিরিয়ডটা কি, এইটা একটা কমপ্লিট অসিলেশন, কমপ্লিট ওয়েভ। So the time required from passing this point to this point is called time period, and the distance between from this point to this point is called the wavelength lambda. মানে এইখান থেকে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে বলা হচ্ছে টাইম পিরিয়ডটি, এবং এই সময়ে ওই তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে ল্যামডা, বা একটা গ্রিক ওয়ার্ড ল্যামডা, এবং আমরা এখানে কম্পাঙ্ক পাইলাম। সুতরাং আমরা যদি মনে করি যে এই দুটোর ভিতরে সম্পর্ক, হ্যাঁ, রিলেশন বিটুইন টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। সো টি সেকেন্ডে এর ভাইব্রেশন, এটা কম্পন দেয়, কম্পন হয় 1 টি সেকেন্ডে কম্পন যদি 1 হয় তাহলে 1 সেকেন্ডে কম্পন ভাইব্রেশন কত হবে 1/t, দ্যাট ইজ f ইকুয়াল টু 1/t। এটাকে আমরা বলতেছি যে রিলেশন বিটুইন দি টাইম পিরিয়ড অ্যান্ড দি ফ্রিকোয়েন্সি। ইফ উই মাল্টিপ্লাই frequency and time period, it is always 1, f equal to 1, always 1. So we can say that the time period is inversely proportional of the frequency. That is, frequency is increase with the decreasing of the time period. আমরা এটা বললাম। এখন আমরা চলে যাচ্ছি যে রিলেশন of the sound, of the velocity of sound, frequency and wavelength. From this figure, from this diagram, we can write down there this in t second, it will 80 second এটাকে এটা যায় ল্যামডা দূরত্ব in t second lambda this particle is traveling a distance lambda in t second. So for 1 second by unity it will travel eto. So we can write down this v equal to lambda by t, that is equal to for simplicity we can write down 1/t into lambda, that is 1/t is nothing but f lambda. So
the relation between the velocity of sound v equal to frequency and wavelength. আমরা দেখলাম t সেকেন্ডে সে যাচ্ছে, ল্যামডা দূরত্ব 1 সেকেন্ডে যাচ্ছে 1/λ/t, তাহলে আমরা এটাকে লিখতে পারি v, তাহলে λ/t এটাকে সহজ করার জন্য 1/t ইন্টু ল্যামডা, দ্যাট ইজ 1/t ইকুয়াল টু f আমরা করে নিলাম, তাহলে f lambda. So the relation between the this is the relation of sound velocity, frequency and wavelength. So if we put suppose the wavelength is 2 meter and frequency is 550 hertz, so what will be the sound if we insert this 550 and 2, that is 2 meter per second. ওকে, এখন আমরা যাব যে শব্দের বেগ কার কার উপর নির্ভরশীল। শব্দের বেগ কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। আর আরেকটা হলো তার শব্দের বেগ কোনো মাধ্যমের বা কোনো বস্তুর স্থিতিস্থাপকতা এবং ঘনত্বের উপর নির্ভরশীল। স্থিতিস্থাপকতা বাড়লে শব্দের বেগ বাড়ে, ঘনত্ব বাড়লে শব্দের বেগ কমে। আরেকটা হলো আর্দ্রতা, আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে, আর্দ্রতা কমলে শব্দের বেগ কমে, কিন্তু শব্দের বেগ চাপের উপর নির্ভরশীল নয়। আমরা এখন এবং শব্দের বেগ কম্পাঙ্কের উপরও নির্ভরশীল নয়, সেটাও আমরা যদি সময় পাই আরেকদিন দেখব, যেহেতু আমার টাইম কনস্ট্যান্ট আছে, আমাকে একটা নির্দিষ্ট টাইমে বলতে হয়। আমরা এখানে থেকে দেখছি যে শব্দের বেগ এটা হলো পরম তাপমাত্রার সমানুপাতিক। শব্দের বেগ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। দি সাউন্ড velocity is proportional to the square root of absolute temperature. তা আমরা এটাকে থেকে আমরা কি লিখতে পারি, তাহলে ভি একটা সমানুপাতিক ধ্রুবক ইন্টু প্রপোর্শনাল টি, তাহলে ভি বাই টি প্রপোর্শনাল ইকুয়াল টু কনস্ট্যান্ট। সুতরাং এখানে আমরা লিখতে পারি v1 বাই t1 সমান v2 বাই t2। আমরা লিখতে পারি যে যদি t1 শব্দের বেগ, যদি তাপমাত্রা t1 বাড়ায় শব্দের বেগ v1 হবে, তাপমাত্রা t2 বাড়ালে শব্দের বেগ v2 হবে, বেড়ে যাবে। এই কারণে আমরা জানি যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে শব্দের বেগ 0.61 মিটার বেড়ে যায়, 0.61 মিটার বেড়ে যায়। এটা আমাদের মনে রাখতে হবে এই কথাগুলো। আমরা এটা তাহলে এখান থেকে আমরা এই সমীকরণ থেকে আমরা কি পাই যে v1 এর নিচে যদি v2কে নিয়ে আসি, তাহলে এইটা t1 এর নিচে t2 যাবে, তাহলে এটা রুট ওভার হবে। আমরা এইখানে এখন যদি আমরা একটা অঙ্ক, বইয়ের অঙ্কগুলো বসাই দিই যে একটা শব্দের বেগ হলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা হলো 332 যেটা আছে, তাহলে একটা টাইম এখানে ধরে নিতে হবে, সেখানে ধরাই এটা বসাই দিলে আমাদের কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। আমরা যদি v2 বের করতে চাই এখান থেকে, তাহলে আমরা কি করব, এখান থেকে যদি আমরা বইয়ের একটা অঙ্কই আছে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ 332, যদি এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করতে হয়, তাহলে শব্দের বেগ এখানে কত হবে। আমরা এটাকে 10 ডিগ্রিকে কী দেব, ক্যালভিনে নিব। ক্যালভিনে মানে কত, এখানে t1কে আমি যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 প্লাস 10 সমান 273 এত ক্যালভিন। আমরা যদি t2 নেই 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত হয় 273 যোগ 30 সমান হয় 303 ক্যালভিন। আর এখানে আমরা যদি v2 কত দিয়ে আছে আমাদের, আমরা যদি মনে করি যে এখানে ভি দিয়ে আছে 332, হ্যাঁ, v1টা দিয়ে আছে 332, তাহলে v2টা ইজিলি বের করতে পারবো। v1 দিয়ে আছে 332, আমরা প্রথমে 32, তাহলে v2 এখানে কত হবে আমরা এখান থেকে বের করে নিতে পারবো।
এখান থেকে আমরা বের করে দিতে পারবো। আমরা আরেকটা যাচ্ছি যে শব্দের বেগটা কার উপর নির্ভর করে? বস্তুর স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। স্থিতিস্থাপকতা, তাহলে শব্দের বেগ আমরা লিখতে পারি E/রুট, এটা ঘনত্ব তার রুট। একে আমরা ইয়াংয়ের মডেল, কঠিন বস্তুর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। কঠিন বস্তুর কঠিন মাধ্যম, যে যদি ইয়াংয়ের গুণাঙ্ক বাড়ে তাহলে শব্দের বেগ বাড়বে, আর এর ঘনত্ব কমলে শব্দের বেগ কমবে, ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, আমরা বুঝলাম। আমরা আরেকটা, এটা যদি তরল পদার্থ হয় তাহলে আমরা এখানে কে দিব তরল পদার্থ। ফর লিকুইড, দি ডিয়ার স্টুডেন্ট, উই নো the velocity of sound depends on the elasticity, that is Young modulus, and density. So it is proportional to the Young modulus and inversely proportional to the density. It is only for the solid, but for the liquid it can be written K by rho. Dear student, now I am, আরেকটা হলো যে আমরা আর্দ্রতা যত বাড়ে তত কিন্তু শব্দের বেগ বাড়ে। আমরা এখানে কিন্তু চাপের উপরে এটা নির্ভরশীল নয়, আমরা বললাম যে কেন চাপের উপর নির্ভরশীল নয়, সেটা আমরা P/ρ সবসময় চাপের উপর নির্ভরশীল নয় কেন, P/ρ এটা সবসময় ধ্রুবক থাকে, এটা মনে রাখতে হবে। চাপের উপর নির্ভরশীল নয়, কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়। আমি যদি কম্পাঙ্কর উপর নির্ভরশীল নয় এই কথাটা যদি আমি এইভাবে ধরি যে এটি দি সাউন্ড ভ্যালোসিটি ডাজন্ট ডিপেন্ড অন দি ফ্রিকোয়েন্সি, সো আমরা উই ক্যান রাইট ডাউন দিস টু মিডিয়া, দিস ইজ A medium, this is B media. So the velocity here VA and velocity here VB. Lambda, the wavelength here lambda A, and the wavelength here lambda B. So here the velocity V equal to F lambda, or F lambda A. Here the velocity equal to F lambda B. So here the two mediums, one medium is B, another media is A, that is, suppose it is the hydrogen, it is the another gas is carbon dioxide. So we can write down this VA equal to F lambda A, VB equal to F lambda B. So VA, if we divide this VA by VB, divide, so F kata lambda A by lambda B. So this is the, here this frequency is absent in this equation, so we can say that the sound velocity independent of the frequency, sound velocity doesn't depend on frequency. So thank you very much dear student. আমরা যেগুলো আমরা কঠিন এগুলো দিয়ে আমরা অঙ্ক করাতে পারি। এই ইয়েতে শব্দের বেগ কত, এখানে কম্পাঙ্ক কত, এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত, এখানে কম্পাঙ্ক কত, এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত, এখানে যদি আমরা পাই যে এই মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো তাহলে এই তিনটা দেওয়া থাকবে। আবার যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করি তাহলে এইটা দেওয়া থাকবে, এইগুলো দেওয়া থাকবে না। এইভাবে আমরা অনেক অঙ্ক আছে বইয়ে, অঙ্কগুলো করব। Don't fear dear student, fear is nothing but an emotion. Don't fear, be consistent. Be consistent. Thank you very much for watching my video. Thanks a lot for being with me. Please share this video, please subscribe this video. Thank you once again.